নমস্কার। আগের ভিডিওতে আমরা আরওই জেনেছিলাম। আরওইর সঙ্গে কি করে আরওএ অর্থাৎ রিটার্ন অন অ্যাসেট রিলেটেড সেটা জেনেছিলাম। আর কিভাবে ইপিএস গ্রোথ আরওইর পরের একটা ইম্পর্টেন্ট প্যারামিটার সেটা ডিসকাস করেছিলাম। তো আমাদের প্রথমেই আমরা যে কোম্পানির এক্সাম্পল ভিডিও শুরু থেকেই আমরা যেটা নিয়ে আসছিলাম, একটা অ্যাপারেল শপ, কাপড়ের দোকান এ, যার প্রোমোটার এ, আউটস্ট্যান্ডিং নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার তার হচ্ছে নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার হচ্ছে 100, নাম্বার অফ ইস্যুড শেয়ার হচ্ছে 100টা, কারেন্ট মার্কেট প্রাইস অর্থাৎ যে প্রাইসে ট্রেড হচ্ছে সেটা হচ্ছে ₹1। এটা ডিসকাস করেছিলাম। আর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম তার ইপিএস গ্রোথ অর্থাৎ আর্নিং পার শেয়ার গ্রোথ হয়েছে 25%। মানে আমার FY 25-এ ইপিএস গ্রোথ, ইপিএস অফ FY 25-এ যেটা ছিল ₹0.4, সেইটা ইপিএস অফ FY 26-এ হয়েছিল ₹0.5। এটা আমরা দেখেছিলাম। FY 25 আর FY 26 এগুলো যারা বুঝতে পারছেন না, একটু সহজে আমি বলে দিই। FY 25 মানে হচ্ছে দ্যাট স্টার্টস ফ্রম এপ্রিল 2024 to March 2025, starts from 1st April 2024 to 31st March 2025, মানে 1st April 2024 থেকে 31st March 2025 এটা হচ্ছে FY 25 হিসেবে ডিনোট করা হয়। যখন দেখবেন FY যে নাম্বারটা সেটা লাস্টে থাকবে, FY 25 থাকলে পরে এন্ড হবে মার্চ 25-এ, মার্চ 2025-এ, স্টার্ট হবে তার আগের ইয়ার অর্থাৎ এপ্রিল 2024। সিমিলারলি FY 24 যদি হয়, এটা এপ্রিল 2023 থেকে স্টার্ট হবে আর মার্চ 2024 এ এন্ড হবে। আমার দরকার FY 26, FY 26 সেটা হবে ওই এপ্রিল 2025 থেকে এটা হবে মার্চ 31শে মার্চ 2026। এই হচ্ছে FY। তো আমার দেখলাম যে ইপিএস অফ FY 25 ছিল 0.4, আমার গ্রোথ হলো ইপিএস অফ FY 26 হলো 0.5। তাহলে আমার 25 আর 26-এ ইপিএস গ্রোথ হলো 25%। এই যে 0.5 মাইনাস 0.4 ডিভাইডেড বাই 0.4, এইটা 25%। তাহলে ইপিএস গ্রোথ হলো আমার 25%। এইবার আমার এই ইপিএস গ্রোথটা 25% আমার কি কাজে আসবে? আমি বললাম যে ইপিএস গ্রোথটা আমার খুব ইম্পর্টেন্ট, আমাকে দেখতে লাগবে ইপিএস গ্রোথ। তো আমার কি কাজে আসবে? আমার কাজে আসবে পি রেশিও কতটা আমার কমলো, ভ্যালুয়েশন কতটা কমলো সেটা দেখার জন্য। তাহলে পিই অফ FY 25 আমার যেটা ছিল নেট প্রফিট, সরি, প্রাইস ডিভাইডেড বাই ইপিএস অফ 25। প্রাইস আমি ধরলাম যে প্রাইস আমার কোনো চেঞ্জ হয়নি, ইপিএস গ্রোথের জন্য প্রাইস আমার কোনো চেঞ্জ হয়নি, শুধু ইপিএস গ্রোথটাই হয়েছে। প্রাইস যদি চেঞ্জ না হয় তাহলে আমার পি রেশিও কমবে। তাহলে পি রেশিও কতটা কমবে আমরা দেখে নিচ্ছি। প্রাইস আমার একই আছে, এই ৳1 পার শেয়ার। তাহলে ইপিএস 25 আমার ছিল 0.4, তাহলে 0.4, তাহলে পিই 25 আমার ছিল 2.5, তাহলে পিই 26 আমার কত হলো 1, প্রাইস একই আছে 1, তাহলে ইপিএস 26 আমার হলো 0.5, এটা হয়ে গেল 2। তাহলে পিই 25 থেকে পিই 26 চেঞ্জ হলো 2.5 থেকে 2, অর্থাৎ ভ্যালুয়েশন আরো সস্তা হলো, আমার শেয়ার প্রাইস আরো সস্তা হলো। তাহলে এইটা আমার ভ্যালুয়েশন সস্তা হয়ে গেল। কিন্তু আমি জেনারেলি দেখা যায় যে পি রেশিও মোটামুটি সেম রেখে প্রাইসটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, প্রাইস বেড়ে যায় যদি খুব খুব বুল মার্কেট না হয়।
সরি, খুব যদি বিয়ার মার্কেট না হয়, বিয়ার মার্কেট মানে যে মার্কেটে শেয়ার হোল্ডার, যে বায়াররা কমে যায় মার্কেট থেকে, বায়ার কম থাকে এবং সেলার বেশি হয় এবং লোকজন ভয়ে সেল করতে থাকে, যেমন কোভিডের সময় হয়েছিল, বা এখন মোটামুটি বিয়ার মার্কেটই চলছে, এখন সবাই বেশি বেশি করে সেল করছে, বাই কম করছে। এরকম যদি না হয়ে থাকে তাহলে জেনারেলি পি রেশিও সেম থাকে এবং প্রাইসটা বেড়ে যায়। তাহলে আমার প্রাইস কতটা বাড়বে? আমার যদি পি রেশিও 2.5ই থাকতো, 2 যদি না হতো, তাহলে এই 1টা কতটা বাড়তো সেইটা আমি দেখবো। তাহলে আমি যদি ধরি আমি 2.5ই আমার আছে, তাহলে পিই 2026 আমার যদি 2.5ই থাকতো, তাহলে এই 1টা কত হতো? তাহলে পিই 26 মানে হচ্ছে প্রাইস ডিভাইডেড বাই ইপিএস 26 ইন্টু পিই 26। পিই 26 আমি ধরলাম এটা 2.5ই আছে, এটা কোনো চেঞ্জ নেই। তাহলে 2.5 যদি হয়, তাহলে কারেন্ট মার্কেট প্রাইস আমার হয়ে যেত 2.5 ইন্টু ইপিএস 26। ইপিএস 26 মানে হচ্ছে আমার 0.5, ইপিএস 26 মানে 0.5, তাহলে 2.5 ইন্টু 0.5 মানে 1.25। তাহলে আমার প্রাইস প্রাইস চেঞ্জ কত? প্রাইস চেঞ্জ হচ্ছে 1 থেকে 1.25। আগে ছিল 1, এখন হচ্ছে 1.25। তাহলে 1.25 মাইনাস 1 ডিভাইডেড বাই 1.25 ডিভাইডেড বাই 1, 25%। অর্থাৎ প্রাইস আমার 25% বেড়ে গেল যদি আমার পি রেশিও মোটামুটি সেম থাকে, পি রেশিওর যদি কোনো চেঞ্জ না হয়ে থাকে, পি রেশিও কন্ট্রাক্ট না হয়, পি রেশিও কমে গেলে কন্ট্রাক্ট, যদি বেড়ে যায় তাহলে এক্সপান্ড। পি রেশিও যদি একই থাকে, আমার কিন্তু প্রাইস 2.25% বেড়ে গেল। অর্থাৎ কোনো বায়ার যদি ইন্ডিভিজুয়াল ইনভেস্টার 1 লাখ টাকা এই শেয়ারে ইনভেস্ট করে থাকে, তার শেয়ার কিন্তু 1,25,000 হবে, 25,000 টাকা তার আর্নিং হবে। এইভাবে কিন্তু আমরা আর্নিং পেয়ে থাকি। তো আমাদের সেই কারণে দেখতে লাগে ইপিএস গ্রোথ। ইপিএস গ্রোথ আমাদেরকে দেখতে লাগবে। আমরা ইপিএস গ্রোথ কিভাবে দেখব? আমরা কোম্পানির রেজাল্ট সেকশন থেকে দেখব। কোম্পানির রেজাল্ট যখন পোস্ট করবে বিএসসি বা এনএসসি তে, তখন কিন্তু আমরা এই ইপিএস গ্রোথটা দেখতে পারবো। ইপিএস গ্রোথ আমরা কিভাবে দেখব? আমাদেরকে দেখতে হবে তখন কিন্তু নেট প্রফিট গ্রোথ, নেট প্রফিট আর প্যাড গ্রোথ। এই প্যাট আকারে আমরা রেজাল্ট সেকশনে পাবো। আমরা নেট প্রফিট আকারে ওরা জেনারেলি দেয় না, যখন কোনো রেজাল্ট বেরোয় আমরা আছে প্যাট আকারে। প্যাট কি আমরা আগেই ডিসকাস করেছিলাম, কোম্পানির যে অপারেটিং প্রফিট সেখান থেকে যদি, অপারেটিং প্রফিট মানে কি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, এইটা থেকে যদি ইন্টারেস্ট এবং ট্যাক্স বাদ দিই, তাহলে এই নেট প্রফিট বা প্যাট, প্রফিট আফটার ট্যাক্স, প্রফিট আফটার ট্যাক্স বা নেট প্রফিট, এটা বেরোয়। এই প্রফিট আফটার ট্যাক্স কোম্পানি তার রেজাল্টে শো করায়। কোয়ার্টারলি যে রেজাল্ট জেনারেলি কোম্পানি পাবলিশ করে বিএসসি বা এনএসসি সাইটে, এই প্যাট আমরা তাতে পেয়ে যাব। এবং প্যাট ওরা আগের ইয়ার এবং কারেন্ট ইয়ারের দুটো ইয়ারেরই প্যাট দিয়ে থাকে। এখান থেকে আমরা প্যাটের কত চেঞ্জ হচ্ছে, নেট প্রফিটের কত চেঞ্জ হচ্ছে সেটা ক্যালকুলেট করতে পারি। আমরা যেরকম আগের বার করলাম, আগের ভিডিওতে পেয়েছিলাম, আমাদের নেট প্রফিট বা প্যাট আমাদের 2025-এ ছিল 40 টাকা, যেটা আমাদের 2025-এ হলো 50 টাকা। তার জন্যই না আমাদের ইপিএস গ্রোথ, ইপিএস 0.4 থেকে 0.5 হলো। নেট প্রফিট বাই 100, আমাদের আউটস্ট্যান্ডিং শেয়ার হচ্ছে 100, সেই কারণেই না আমাদের 0.4 and 0.5 হলো। তো এই যে এই গ্রোথটা, এই গ্রোথটাকে আমাদেরকে দেখতে হবে। তাহলে এইটা আমাদেরকে প্রত্যেকটা রেজাল্ট সেকশনে ক্যালকুলেট করে নিতে হবে। এই যে 40 থেকে 50 টাকা হলো, সেম 25%ই গ্রোথ হলো। 50 মাইনাস 40/40, তাহলে হচ্ছে 10/40, 10/40, তাহলে 1/4, 100%, তাহলে হচ্ছে 25%। তা 25% প্যাড গ্রোথ মানেই আমার 25% ইপিএস গ্রোথ হচ্ছে, যদি না নাম্বার অফ শেয়ার হোল্ডার চেঞ্জ হয়, নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার হোল্ডার চেঞ্জ হয়। আমাদের যদি নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার হোল্ডার চেঞ্জ হয়ে যায়, মানে কোম্পানি নতুন কোনো শেয়ার ইস্যু করলো, কোম্পানি আরো টাকা তোলার জন্য
আরো নতুন শেয়ার ইস্যু করলো এবং সেই নাম্বার অফ শেয়ার হোল্ডার চেঞ্জ হয়ে যদি বেড়ে গেল, ঠিক আছে, যদি এটা 150 হয়ে যায়, তাহলে কিন্তু এই নেট প্রফিট 25% বাড়লেও, প্যাট 25% বাড়লেও ইপিএস কিন্তু 25% বাড়বে না। মানে আমার পি রেশিও কিন্তু যেরকম আমার কমেছিল 2.5 থেকে 2, সেটা কিন্তু কমে যেত না, বা আমার প্রাইস কিন্তু 25% বাড়তো না যদি এই নাম্বার অফ শেয়ার হোল্ডার বেড়ে যেত। তাহলে এই নাম্বার অফ শেয়ার হোল্ডারটাকে সেম রেখে আমার প্যাট চেক করলেই আমার ইপিএস গ্রোথ পেয়ে যাব, ঠিক আছে। এবার এটা আমরা দেখতে পারি যে কিভাবে নাম্বার অফ শেয়ার যদি 150 হয়ে যায়, 100 জায়গায় যদি 150 হয়ে যায়, বেড়ে যায়, তাহলে আমার ইপিএস কিরকম চেঞ্জ হবে সেটা আমরা দেখতে পারি। ইপিএস হয়তো অতটা চেঞ্জ হবে না, সেটা আমরা দেখে নিতে পারি। এটা দেখার জন্য আমি ধরলাম যে নাম্বার অফ শেয়ার হোল্ডার 100 থেকে আমার হয়ে গেল 150, তাহলে আমার আর নেট প্রফিট 0.4 থেকে চেঞ্জ হয়ে আমার হলো 0.5। তাহলে ইপিএস 2025 আমার যেটা 0.4/100, অর্থাৎ নেট প্রফিট 40 টাকা, নেট প্রফিট 40 আর 50 টাকা ছিল, 40 আর 50 টাকা। তাহলে ইপিএস অফ 2025 মানে ফিনান্সিয়াল ইয়ার 25, 40/100 মানে 0.4, আর ইপিএস 26 যেটা 50/100 মানে 0.5 হয়ে 25% গ্রোথ হওয়ার কথা ছিল, সেটা কিন্তু এখন ওইটা হবে না, এখন কিন্তু বাই 150 হবে। এটা কিন্তু 50/150 হয়ে যাবে, মানে 1/3, 0.33 হবে, 0.33। তাহলে 2025-এ যেটা আমার 0.4 ছিল, 2026-এ সেটা কিন্তু হয়ে গেল 0.33, অর্থাৎ ইপিএস গ্রোথ কিন্তু আমার কমে গেল। তা এইটা কিন্তু যেটা আমার 0.5 হয়েছিল নাম্বার অফ শেয়ার হোল্ডার 100 থাকার জন্য, সেটা কিন্তু কমে গিয়ে 0.33 হলো। তাই এইটা কিন্তু আমার নট নেসেসারি যে আমার নেট প্রফিট বাড়লেই ইপিএস গ্রোথও আমাকে বাড়বে। তা আমার নেট প্রফিট গ্রোথের সঙ্গে আমাকে কি দেখতে হবে, যে কোম্পানি নতুন কোনো শেয়ার ইস্যু করেনি, নাম্বার অফ শেয়ার হোল্ডার একই আছে, এবং সেই ক্ষেত্রে যদি একই থাকে তখন আমার ইপিএস গ্রোথ হবে, এবং সেই ইপিএস গ্রোথটা আমার কাজে আসবে। তাহলে আমার কাজে আসবে ইপিএস গ্রোথ এইটা আমার কাজে আসবে, যেটা আমি নেট প্রফিট বা প্যাট গ্রোথ থেকে আমরা দেখতে পাবো। কোম্পানির রেজাল্ট সেকশনে নেট প্রফিট বা প্যাট গ্রোথ আমাদেরকে চেক করতে হবে, নিয়ে আমাদেরকে দেখতে হবে। এইটাকে বটম লাইন গ্রোথও বলে, বটম লাইন গ্রোথও বলে। আর কি চেক করতে হবে, দেখুন কোম্পানির নেট প্রফিট বাড়ছে কিন্তু যদি সেলস না বাড়ে, তাহলে কিন্তু এই নেট প্রফিট বা ইপিএস গ্রোথ এটা কিন্তু সাস্টেনেবল নয়। কোনো কোম্পানি যদি সেলস না বাড়িয়ে তার এক্সপেন্ডিচার কমিয়ে যদি নেট প্রফিট বাড়ায়, সেটা কিন্তু পরের বছর সেই নেট প্রফিট সে অ্যাচিভ নাও করতে পারে। কোম্পানিকে তার সেলস বাড়াতে হবে, সেলস যে করেই হোক জেনারেট করে তারপরে নেট প্রফিট বাড়াতে হবে। সুতরাং আমার শুধু প্যাট গ্রোথ বা বটম লাইন গ্রোথ দেখলে হবে না, আমাকে সেলস গ্রোথও দেখতে হবে। এই সেলস গ্রোথ আমরা ডাইরেক্টলি কোম্পানির রেজাল্ট থেকে পেয়ে যাব। সেলস গ্রোথ বা এটাকে অনেক সময় রেভিনিউ গ্রোথও বলে, রেভিনিউ গ্রোথ, এটা আমরা এটাকে জেনারেলি বলে টপ লাইন গ্রোথ। সেলস গ্রোথ বা রেভিনিউ গ্রোথকে বলে টপ লাইন গ্রোথ, যেটা প্যাট গ্রোথকে বলে বটম লাইন গ্রোথ। এই টপ লাইন এবং বটম লাইন গ্রোথ আমাদেরকে কোম্পানির রেজাল্ট সেকশন থেকে দেখতে হবে। যেরকম আমরা নেট প্রফিটের ক্ষেত্রে দেখেছিলাম, সেরকম আমাদেরকে সেলস গ্রোথও দেখতে হবে, সেলস এবং রেভিনিউ গ্রোথ। সুতরাং আরওইর পরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার এই টপ লাইন অ্যান্ড বটম লাইন গ্রোথ, এবং সেটা আমাদেরকে কোম্পানির রেজাল্ট সেকশন থেকে দেখে আমাদেরকে বিচার করতে হবে।